তারিখটা ছিল 14 অক্টোবর 2022। কেরালার বাসিন্দা শ্যারন রাজের সকালটা অন্যান্য দিনের থেকে আলাদা ছিল। সে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল, কারণ রাতে তার প্রেমিকার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছিল। আর এই কথোপকথনের সময়ই তার প্রেমিকা তাকে বলেছিল যে কাল বাড়িতে কেউ থাকবে না, তুমি আমার বাড়িতে চলে এসো। গ্রীষ্মার ভালোবাসায় পাগল রাজ সকালে ঘুম থেকে উঠেই তার প্রেমিকার বাড়িতে চলে যায়। কিন্তু এখানেই তার জীবনের সবচেয়ে বড় ভুল প্রমাণিত হয়। সেখানে তার সঙ্গে এমন কিছু ঘটে যে পরের 11 দিনের মধ্যে সে ছট করে মারা যায়। সবাই তার প্রেমিকাকে খুনি বলতে শুরু করে, কিন্তু যখন আসল সত্যিটা সামনে আসে তখন সবাই হতবাক হয়ে যায়। আমরা এখানে 2022 সালে কেরালা এবং তামিলনাড়ু সহ সারা দেশে শিরোনামে আসা গ্রীষ্মা এবং শ্যারন রাজের মামলার কথা বল। তাহলে গ্রীষ্মা শ্যারন রাজ মামলার পুরো কাহিনীটা কি? সেই বাড়ির ভেতরে তার সঙ্গে কি ঘটেছিল, তার মৃত্যুর কারণ কি ছিল, এবং এই পুরো ঘটনায় তার প্রেমিকার ভূমিকা কি ছিল? চলুন এই ভিডিওতে সবকিছু বিস্তারিতভাবে জেনে নিই। এই মামলায় কেরালার আদালত জানুয়ারি 2025-এ যে রায় দিয়েছিল তা ছিল নিজের মধ্যে একটি ঐতিহাসিক রায়। কিভাবে তা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কিন্তু এগিয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের উৎসাহ বাড়ানোর জন্য অনেক বড় ভূমিকা রাখে। এবার চলুন আবার গল্পের দিকে ফিরে আসি। প্রথমে গল্পের চরিত্রদের সম্পর্কে জানা জরুরি। এই গল্পের প্রথম গুরুত্বপূর্ণ চরিত্র হলেন শ্যারন রাজ। শ্যারন রাজের জন্ম কেরালার তিরুঅনন্তপুরম জেলার একটি শহর পারসাল্লাতে হয়েছিল। অন্যদিকে এই গল্পের দ্বিতীয় চরিত্র গ্রীষ্মার জন্ম হয়েছিল কন্যাকুমারী জেলার রামবর্মন চিরি গ্রামে। গ্রীষ্মার ডাকনাম ছিল স্তুতি। স্থানীয় পর্যায়ে নিজের পড়াশোনা শেষ করার পর শ্যারন রাজ উচ্চশিক্ষার জন্য নায়ার খ্রিস্টান কলেজ অফ অ্যালাইড হেলথে ভর্তি হয় এবং সেখান থেকে সে বিএসসি রেডিওলজি পড়তে শুরু করে। অন্যদিকে গ্রীষ্মা কন্যাকুমারীরই একটি কলেজে ইংরেজি সাহিত্য পড়ার জন্য ভর্তি হয়। 2021 সালের অক্টোবর মাসে একটি কলেজ ট্যুরে প্রথমবার শ্যারন রাজ এবং গ্রীষ্মার দেখা হয়। প্রথম দেখাতেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। প্রথমে তাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং তারপর খুব তাড়াতাড়ি তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। এমনকি তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেয়। তখনও তাদের ভালোবাসার কয়েক মাসই কেটেছিল যখন গ্রীষ্মার পরিবারের সদস্যরা মেয়ের বিয়ের জন্য ছেলে খুঁজতে শুরু করে। গ্রীষ্মা ইতিমধ্যেই শ্যারন রাজের সঙ্গে সম্পর্কে ছিল, তা সত্ত্বেও সে না এই বিয়ের বিরোধিতা করে আর না তার পরিবারের কাউকে শ্যারন রাজের কথা জানায়। কিছুদিনের মধ্যেই গ্রীষ্মার পরিবারের সদস্যরা সেনাবাহিনীতে কর্মরত সতীশ নামের একটি ছেলের কথা জানতে পারে এবং তারপর পরিবারের পারস্পরিক সম্মতিতে সতীশ এবং গ্রীষ্মার বিয়ে ঠিক হয়ে যায়। সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর 2022 সালের 4 মার্চ সতীশ এবং গ্রীষ্মার বাগদানও হয়। সতীশের সঙ্গে বাগদান হয়ে যাওয়ার পরেও সে শ্যারন রাজকে তার ভালোবাসার ফাঁদে আটকে রাখে এবং তাকে এই বাগদানের কথা জানতেও দেয় না। তবে বেশিদিন পর্যন্ত সে বাগদানের কথা লুকিয়ে রাখতে সফল হয় না এবং কোনোভাবে শ্যারন রাজ বাগদানের কথা জানতে পেরে যায়। তারপর কিছুদিনের জন্য তাদের দুজনের কথা বলা বন্ধ হয়ে যায়। তবে বেশিদিন তারা একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারে না এবং 2022 সালের মে মাসের শুরুতে আবার তাদের দুজনের কথা বলা শুরু হয়ে যায়। যখন শ্যারন বাগদানের কথা জিজ্ঞাসা করে তখন গ্রীষ্মা জানায় যে সে এই বাগদান পরিবারের চাপে পড়ে করেছে, কিন্তু আমি তোমাকেই বিয়ে করব। সে এটাও বলে যে যদি পরিবারের সদস্যরা না মানে তাহলে বিয়ের ঠিক আগে অর্থাৎ 2022 সালের নভেম্বর মাস পর্যন্ত তার সঙ্গে পালিয়ে গিয়ে কোথাও বিয়ে করে নেবে। গ্রীষ্মা যদিও সত্যি বলার দাবি করছিল, কিন্তু শ্যারন তার কথায় বিশ্বাস করতে পারছিল না এবং সে বলে যে যদি তুমি সত্যি বলছো তাহলে চলো আমরা এখন চুপচাপ কোথাও বিয়ে করে নিই। আদালতের নথি অনুযায়ী এর পরেই যখন শ্যারনের বাড়িতে কেউ ছিল না তখন শ্যারন গ্রীষ্মাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তারপর সে গ্রীষ্মার গলায় একটি মঙ্গলসূত্র পরিয়ে দেয়। আর এখানেই তারা শারীরিক সম্পর্ক স্থাপন করে। বাড়িতে কিছু সময় কাটানোর পর শ্যারন গ্রীষ্মাকে নিয়ে কাছেরই ভিটুকাডু গির্জায় চলে আসে। এখানে শ্যারন গ্রীষ্মার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেয়। তারপর দুজনে একসঙ্গে ছবি তোলে। এই বিয়েতে না কোনো সাক্ষী ছিল আর না কোনো ধর্মীয় রীতিনীতি পালন করা হয়েছিল। শুধুমাত্র সিঁদুর এবং মঙ্গলসূত্র পরিয়েই শ্যারন গ্রীষ্মাকে নিজের করে নিয়েছিল। এই বিয়ে কোনো সামাজিক বা আইনি স্বীকৃতি পায়নি, তাই দুজনে এই বিয়ে সমাজের চোখ থেকে লুকিয়ে রাখে এবং ঠিক করে যে যখন আইনগতভাবে বিয়ে করবে তখনই সবাইকে জানাবে। এরপর তাদের দেখা সাক্ষাৎ চলতে থাকে এবং অনেকবার তারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এখানে পর্যন্ত আপনারও মনে হচ্ছে যে হয়তো গ্রীষ্মা শ্যারন রাজকে সত্যি খুব ভালোবাসত এবং সে তাকেই বিয়ে করতে চেয়েছিল, কিন্তু বাস্তবে তা ছিল না এবং এই সত্যিটা শ্যারন রাজ একেবারেই জানত না। একদিকে গ্রীষ্মা শ্যারন রাজকেই তার সবকিছু বলত, অন্যদিকে সে সতীশের সঙ্গেও কথা বলত। এমনকি তাদের দুজনের বিয়ের তারিখও ঠিক হয়ে গিয়েছিল। যখন শ্যারন বিয়ের তারিখ সম্পর্কে জানতে পারে তখন সে গ্রীষ্মাকে পালিয়ে যাওয়ার কথা বলে। এর উত্তরে সে বলে যে সে এখন তার সঙ্গে এই সম্পর্কে থাকতে চায় না এবং সে এই সম্পর্ক শেষ করতে চায়। সে সতীশকেই বিয়ে করতে চায়। এর জবাবে শ্যারন বলে যে আমরা তো আগেই বিয়ে করে নিয়েছি, তাই আমি এখন তোমাকে ছাড়তে পারি না, কারণ আমি তোমাকে নিজের বলে মেনে নিয়েছি। এই নিয়ে তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে তর্কবিতর্ক চলতে থাকে। শ্যারন কোনো মূল্যে গ্রীষ্মাকে ছাড়তে রাজি হয় না। অন্যদিকে গ্রীষ্মা শ্যারনের সঙ্গে বিয়ে করতে রাজি হয় না এবং সে শুধু একটাই কথা বলতে থাকে যে সে তার পরিবারের পছন্দের ছেলে সতীশকেই বিয়ে করবে। এই তর্কবিতর্ক লাগাতার কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত চলতে থাকে। সময় গড়িয়ে এখন চলে আসে অক্টোবর 2022। সম্পর্কের টানাপোড়েনের কারণে আজকাল শ্যারন এবং গ্রীষ্মার মধ্যে কথা বলা কিছুটা কম হয়ে গিয়েছিল, কিন্তু অক্টোবরের প্রথম দিকেই আবার গ্রীষ্মা শ্যারন রাজের সঙ্গে ক্রমাগত ফোনে কথা বলা শুরু করে দেয়। এই সময় 13 অক্টোবর 2022 রাত 11:02 গ্রীষ্মা শ্যারনকে ফোন করে এবং 1 ঘন্টারও বেশি সময় ধরে দুজনে কথা বলতে থাকে। এই কথোপকথনের সময় গ্রীষ্মাকে বেশ খুশি দেখা যায় এবং সে শ্যারন রাজকে বলে যে আমি তোমাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এরপর গভীর রাত পর্যন্ত তাদের দুজনের মধ্যে কথা চলতে থাকে। এই সময় সে শ্যারন রাজকে বলে যে 14 অক্টোবর 2022 আমার বাড়িতে কেউ থাকবে না, যদি তুমি চাও তাহলে আমার বাড়িতে আসতে পারো। গ্রীষ্মা শ্যারন রাজকে শারীরিক সম্পর্ক করার প্রতিশ্রুতিও দেয়। এবার শ্যারন শুধু সকাল হওয়ার অপেক্ষায় ছিল। শ্যারন রাজ সকালে তাড়াতাড়ি ওঠে এবং তারপর তার বন্ধু রেজনকে ফোন করে তার বাড়িতে আসতে বলে। বন্ধু আসার পর সে তার সঙ্গে সকাল 10:15 বাড়ি থেকে বেরিয়ে যায়। গ্রীষ্মার বাড়িতে যাওয়ার সময় যখন শ্যারন নালাচিরা জংশন পার হচ্ছিল তখনই তার চোখ পড়ে বিপরীত দিক থেকে অ্যাক্টিভা স্কুটিতে করে যাওয়া গ্রীষ্মার বাবা মায়ের উপর। এবার শ্যারন নিশ্চিত হয়ে যায় যে গ্রীষ্মা যা কিছু বলেছে তা সত্যি বলেছে। কিছুক্ষণ পরেই শ্যারন তার বন্ধুর সঙ্গে গ্রীষ্মার বাড়ির বাইরে পৌঁছে যায়। গ্রীষ্মার বাড়ির দরজা খোলা ছিল, তাই গাড়ি থেকে নেমে শ্যারন গ্রীষ্মার বাড়ির ভেতরে চলে যায়। অন্যদিকে তার বন্ধু মোটরসাইকেল নিয়ে গ্রীষ্মার বাড়ি থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে যায় এবং শ্যারনের বাড়ি থেকে ফিরে আসার জন্য অপেক্ষা করতে থাকে। শ্যারন গ্রীষ্মার বাড়ির ভেতরে ঢোকার কিছুক্ষণ পরেই ভয় পেয়ে সে বাড়ির বাইরে আসে। বাড়ির বাইরে এসে সে রাস্তার পাশে বসে বমি করতে শুরু করে। তাড়াহুড়োতে শ্যারন তার বন্ধুকে গাড়ি স্টার্ট করতে এবং বাড়ির দিকে ফিরে যেতে বলে। যখন শ্যারন বাড়ির দিকে ফিরে যাচ্ছিল তখন তাকে রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে অনেকবার বমি করতে হয়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে তার লুজ মোশনও শুরু হয়ে যায়। অতিরিক্ত লুজ মোশন এবং বমি হওয়ার কারণে শ্যারনের অবস্থা খারাপ হতে শুরু করে এবং তারপর সন্ধ্যা হতে হতে তাকে প্যারাসাল গভর্নমেন্ট হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছুটি দেওয়া হয় এবং তারপর সে তার বাড়ি চলে যায়। কিন্তু তার অবস্থা ঠিক হয় না এবং পরের দিন আবার তাকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় 2022 সালের 16 অক্টোবর তাকে ফোর্ট তালুক হাসপাতালে ভর্তি করানো হয়। 17 অক্টোবর শ্যারন রাজের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তাকে আইসিইউতে ভর্তি করা হয় এবং তারপর সন্ধ্যা হতে হতে তার লিভার এবং কিডনি ফেল হয়ে যায়। শ্যারনের অবস্থা দেখে শ্যারনের ভাই এবং বন্ধু গ্রীষ্মার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে জিজ্ঞাসা করে যে তুমি শ্যারনকে এমন কি খাইয়েছিলে যে তার অবস্থা দিনের পর দিন খারাপ হতে শুরু করেছে। জবাবে গ্রীষ্মা বলে যে আমি তাকে আমার তরফ থেকে এমন কিছু দিইনি, বরং একজন ডাক্তার তাকে কোকিলা শ্যাম কাশায়াম নামের একটি আয়ুর্বেদিক ওষুধ খেতে বলেছিল। সেই ওষুধই সে বাড়িতে খেয়েছিল। এর পাশাপাশি গ্রীষ্মা জানায় যে কাছের দোকান থেকে সে মাজা জুস কিনেছিল। সেই জুস দুজনে একসঙ্গে খেয়েছিল। গ্রীষ্মার কথায় ডাক্তার বা শ্যারনের পরিবারের কেউই বিশ্বাস করে না, কারণ পরের তদন্তে শ্যারনের শরীরে বিপুল পরিমাণে প্যারাকেট বিষ পাওয়া যায়। শ্যারনের ভাই আবার একবার গ্রীষ্মার সঙ্গে যোগাযোগ করে এবং বলে যে যে ওষুধটা তুমি আমার ভাইকে দিয়েছ সেই বোতলটা আমাকে দাও, যাতে ডাক্তার সেটা পরীক্ষা করে আমার ভাইয়ের সঠিক চিকিৎসা করতে পারে।
এর উত্তরে গ্রীষ্মা বলে যে ওষুধ শেষ হয়ে যাওয়ায় সে বোতলটা ফেলে দিয়েছে। লোকেদের মনে হতে শুরু করে যে হয়তো কিছু গণ্ডগোল আছে, কিন্তু কোনো প্রমাণ না থাকায় গ্রীষ্মার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। এদিকে দিন গড়িয়ে চলে আসে 22 অক্টোবর 2022। শ্যারনের অবস্থা আগের থেকে আরও খারাপ হয়ে যায় এবং তার একাধিক অভ্যন্তরীণ অঙ্গ কাজ করা বন্ধ করে দেয়। সন্ধ্যার প্রায় 5:30 তার ছেলেকে আরও একবার দেখতে শ্যারনের বাবা জয়রাজ আইসিইউতে যান। এইবার আইসিইউতে তার বাবাকে দেখতে পেয়ে শ্যারন কাঁদতে শুরু করে এবং তার বাবাকে বলে যে আমার আপনাকে কিছু বলার আছে। এরপর সে তার বাবাকে বলে যে আমি গ্রীষ্মার সঙ্গে গত কয়েক মাস ধরে সম্পর্কে ছিলাম, তারপর তার সঙ্গে চুপচাপ বিয়েও করেছিলাম। সে তার বাবাকে গ্রীষ্মার সঙ্গে তার শারীরিক সম্পর্কের কথাও জানায় এবং বলে যে আমরা আমাদের বাড়িতে, গ্রীষ্মার বাড়িতে এবং অনেকবার হোটেলে গিয়েও সম্পর্ক স্থাপন করেছিলাম। সে এটাও বলে যে 13 এবং 14 অক্টোবরের সকাল পর্যন্ত গ্রীষ্মা তাকে ক্রমাগত কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাড়িতে আসতে বলেছিল, এই বলে যে বাড়িতে কেউ থাকবে না এবং আমরা শারীরিক সম্পর্ক স্থাপন করব। পাশাপাশি আমাদের মধ্যে যে বিভ্রান্তি আছে তা দূর করে বিয়ের কথাও চূড়ান্ত করব। এরপর শ্যারন রাজ তার বাবাকে জানায় যে যখন সে গ্রীষ্মার বাড়িতে গিয়েছিল তখন সে তাকে একটি আয়ুর্বেদিক কাঠ খেতে দিয়েছিল। সেই কাঠ খাওয়ার পরেই তার বমি এবং লুজ মোশন শুরু হয়েছিল। শেষে সে এটাও বলে যে এখন আমি আর বাঁচব না, কারণ আমি গ্রীষ্মাকে সত্যি মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু সে আমাকে প্রতারণা করেছে। ছেলের করা এই প্রকাশের পর সঙ্গে সঙ্গেই জয়রাজ স্থানীয় পুলিশ স্টেশনে গিয়ে গ্রীষ্মার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ কর্মকর্তারা অভিযোগ দায়ের করেন এবং তারপর সঙ্গে সঙ্গেই রাজের জবানবন্দি নেওয়ার জন্য একজন ম্যাজিস্ট্রেট আইসিইউতে আসেন। এখানে শ্যারন একটি একটি করে সব বিস্তারিত তথ্য ম্যাজিস্ট্রেটের সামনে জানায় এবং তারপর এই ভিত্তিতে পুলিশ কর্মকর্তারা তাদের তদন্ত এগিয়ে নিয়ে গিয়ে গ্রীষ্মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এখানে গ্রীষ্মা পুলিশ কর্মকর্তাদের জানায় যে সে শ্যারনকে কাডালি কল্পম নামের একটি আয়ুর্বেদিক কাঠ এবং মাজা জুস খেতে দিয়েছিল। সে এই আয়ুর্বেদিক কাঠ এবং মাজার খালি বোতলও পুলিশ কর্মকর্তাদের দেয়। পুলিশ কর্মকর্তারা তখন পর্যন্ত কোনো শক্ত প্রমাণ পায়নি, তাই গ্রীষ্মাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার উপর কঠোর নজর রাখা হয়। এদিকে হাসপাতালে অনেক চেষ্টা সত্ত্বেও ডাক্তাররা শ্যারনকে বাঁচাতে পারেন না। 25 অক্টোবর 2022 সন্ধ্যা 5:55 11 দিনের দীর্ঘ লড়াইয়ের পর মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে অবশেষে শ্যারনের মৃত্যু হয়। শ্যারনের মৃত্যুর পর আবার একবার পুলিশ কর্মকর্তারা নডেজডে বসে এবং বিভিন্ন ধারার অধীনে মামলা দায়ের করে তাদের তদন্ত এগিয়ে নিয়ে যায়। মামলাটি বেশ জটিল মনে হচ্ছিল, তাই এই মামলার তদন্ত ক্রাইম ব্রাঞ্চ তিরুঅনন্তপুরম রুরালকে দেওয়া হয়। এই মামলায় পুলিশ কর্মকর্তাদের সামনে প্রধান সন্দেহভাজন ছিল গ্রীষ্মা, তাই প্রথমে গ্রীষ্মার রেডমি মোবাইল ফোনটি জব্দ করা হয় এবং তা পরীক্ষার জন্য পাঠানো হয়। এছাড়াও শ্যারনের মোবাইলও পরীক্ষা করা হয়। পুলিশ কর্মকর্তারা শ্যারনের মোবাইল থেকে একটি ভিডিও পায় যা শ্যারনের জীবনের শেষ ভিডিও ছিল। এই ভিডিওতে সে সেই আয়ুর্বেদিক কাঠটি পান করতে দেখা যায় যা তাকে গ্রীষ্মা দিয়েছিল। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছিল যে সেই কাঠের রং একেবারেই আলাদা ছিল। এছাড়াও যখন গ্রীষ্মার মোবাইলের রিপোর্ট আসে তখন অনেক চমকে দেওয়া তথ্য প্রকাশ পায়। তার রিসার্চ হিস্টোরি থেকে জানা যায় যে সে গত কয়েক মাস ধরে গুগলে বিভিন্ন উপায়ে মানুষকে শেষ করার পদ্ধতি সম্পর্কে সার্চ করছিল। সে প্যারাসিটামল এবং ডলোয়ের অতিরিক্ত মাত্রায় মানুষকে শেষ করার উপর বেশ গভীর গবেষণা করেছিল। এছাড়াও মাত্র কয়েকদিন আগে সে প্যারাক্লেড বিষ সম্পর্কেও অনেক গবেষণা করেছিল। সার্চ হিস্টোরি থেকে পুলিশ কর্মকর্তাদের নিশ্চিত বিশ্বাস হতে শুরু করে যে নিশ্চয়ই গ্রীষ্মাই শ্যারনের সঙ্গে কিছু করেছে। এরপর আবার একবার গ্রীষ্মাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার জিজ্ঞাসাবাদ শুরু হয়। আরও একবার গ্রীষ্মা পুলিশ কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু পুলিশ কর্মকর্তারা তার জালে জড়িয়ে পড়ে না এবং জিজ্ঞাসাবাদ চালিয়ে যায়। পুলিশ কর্মকর্তাদের কঠোরতার মুখে অবশেষে গ্রীষ্মা ভেঙে পড়ে এবং চমকে দেওয়া তথ্য প্রকাশ করে। গ্রীষ্মার দেওয়া বয়ান অনুযায়ী সে একসময় শ্যারনকে পছন্দ করত ঠিকই,
কিন্তু যখন তার বাগদান সতীশের সঙ্গে হয়ে যায় তখন সে রাজের থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করতে থাকে। তাই সে অনেকবার তাকে এই সম্পর্ক শেষ করার কথা বলে, কিন্তু শ্যারন রাজি হয় না। এরপরই সে শ্যারনকে তার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করতে শুরু করে। এইভাবেই একদিন সে ইন্টারনেটে সার্চ করে, তারপর ডলো এবং প্যারাসিটামল ওষুধ গুঁড়ো করে একটি মিশ্রণ তৈরি করে এবং সেটি জুসের সঙ্গে মিশিয়ে শ্যারনকে খাওয়ানোর চেষ্টা করে। কিন্তু শ্যারন সেই জুসটা খায় না, তাই সেই দিন তার প্রাণ বেঁচে যায়। গ্রীষ্মার কথা অনুযায়ী এরপরে সে আবার একবার অন্য উপায়ে শ্যারনকে শেষ করার রাস্তা খুঁজতে থাকে এবং এই সময়ে সে প্যারাকাইট বিষ সম্পর্কে জানতে পারে। বাজারে এই বিষ খেতে আগাছা দূর করার জন্য ব্যবহৃত কেপিক নামের কীটনাশকে পাওয়া যায়। গুগল সার্চ থেকে গ্রীষ্মা জানতে পেরে যায় যে এই বিষের ব্যবহারে শ্যারনের মৃত্যু হঠাৎ হবে না, বরং ধীরে ধীরে তার অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। তারপর গিয়ে তার মৃত্যু হবে। ধীরে ধীরে মৃত্যু হওয়ার কারণে তার উপর কেউ সন্দেহ করবে না। এই উপায়ে শ্যারনও তার রাস্তা থেকে সরে যাবে এবং সে পুলিশের হাত থেকেও বেঁচে যাবে। তাই সে বাজার থেকে কেপিক কিনে নিয়ে আসে এবং তারপর গোপনে এটি একটি আয়ুর্বেদিক ওষুধের সঙ্গে মিশিয়ে তার ঘরে লুকিয়ে রাখে। এরপর সে ষড়যন্ত্র করে 13 এবং 14 অক্টোবরের সকাল পর্যন্ত শ্যারনের সঙ্গে মোবাইলে কথা বলতে থাকে এবং তাকে লোভ দেখিয়ে তার বাড়িতে আসতে বলে। গ্রীষ্মার কথা অনুযায়ী যখন শ্যারন 14 অক্টোবর তার বাড়িতে আসে তখন সে তাকে আরও একবার বলে যে এই সম্পর্ক এখানেই শেষ করে দাও এবং আমাকে সতীশের সঙ্গে বিয়ে করে নিতে দাও। আমি তোমাকে বিয়ে করব না। এই কথা শোনা মাত্রই শ্যারন রেগে যায় এবং গ্রীষ্মার উপর হাত তোলে। কিছুক্ষণের জন্য পরিবেশ বেশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষবার জিজ্ঞাসা করা সত্ত্বেও যখন শ্যারন এই সম্পর্ক শেষ করতে অস্বীকার করে তখন কোনোভাবে গ্রীষ্মা শ্যারনকে শান্ত করে এবং তারপর তার মিষ্টি কথায় তাকে ভোলাতে শুরু করে। আর যখন শ্যারন শান্ত হয়ে যায় তখন তাকে সেই বিষ মেশানো কাঠটি পান করার জন্য দেয়। শ্যারন সেই কাঠটি পান করতে অস্বীকার করে, কিন্তু কোনোভাবে উস্কানি দিয়ে গ্রীষ্মা শ্যারনকে সেটি পান করতে রাজি করিয়ে নেয় এবং তারপর যেই শ্যারন সেটি পান করে তার পেটে ব্যথা শুরু হয় এবং হঠাৎ বমি হতে থাকে, আর তারপর সে গ্রীষ্মার বাড়ি থেকে বেরিয়ে বাইরে আসে। এই সব প্রকাশের পর গ্রীষ্মাকে গ্রেপ্তার করা হয় এবং এবার পুলিশ কর্মকর্তারা প্রমাণ জোগাড় করতে লেগে যায়। গ্রীষ্মার মোবাইলই ছিল নিজের মধ্যে একটি বেশ বড় এবং গুরুত্বপূর্ণ প্রমাণ। তবুও এটি গুরুত্বপূর্ণ ছিল যে পুলিশ কর্মকর্তারা সেই বিষের কৌটোটি খুঁজে বের করুক যেটি গ্রীষ্মা ব্যবহার করেছিল। এই সময়ে তদন্ত এগিয়ে যায় তো জানা যায় যে গ্রীষ্মা সেই বিষের কৌটোটি তার বাড়ির পিছনের দিকে থাকা রবারের ক্ষেতে ফেলে দিয়েছিল। যখন শ্যারনের অবস্থা খারাপ হতে শুরু করে তখন তার ভয় লাগতে শুরু করে যে যদি এই কৌটোটি পুলিশ কর্মকর্তাদের হাতে পড়ে তাহলে সে ধরা পড়ে যাবে। তাই সম্ভবত সে এই কৌটো সম্পর্কে তার মা এবং কাকিকে জানায় এবং তারপর তার কাকা সেই কৌটোটি খুঁজে বাড়ি থেকে অনেক দূরে থাকা একটি আনাসের ক্ষেতে গিয়ে পুঁতে দেয়। তাদের তদন্তে পুলিশ এই কথাটি জানতে পেরে যায় এবং অবশেষে এই বিষের কৌটোটিও উদ্ধার করে নেয়। যেহেতু প্রমাণ লোপাটে গ্রীষ্মার কাকা এবং মায়ের ভূমিকাও সামনে আসে, তাই এই দুজনের বিরুদ্ধেও প্রমাণ লোপাট করা এবং আসামিকে সাহায্য করার ধারার অধীনে মামলা দায়ের করা হয়। সবাইকে জেলে পাঠানো হয়। পুলিশ কর্মকর্তারা মোট 95 জন প্রত্যক্ষদর্শী, 323 ধরনের প্রমাণ, ডিজিটাল এভিডেন্স আদালতে গ্রীষ্মার বিরুদ্ধে পেশ করে। এই মামলার শুনানি মার্চ 2024 থেকে নায়াথিনাকারা ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টে বিচারক এম বশিরের সামনে শুরু হয়। নিজের ডেফিসেতে গ্রীষ্মা বলে যে শ্যারন সেই বিষটি ভুল করে খেয়ে নিয়েছিল যা বাড়িতে চাষের জন্য রাখা ছিল, কিন্তু শ্যারনের মোবাইলে বন্দি ভিডিওটি গ্রীষ্মার দাবিকে মিথ্যা প্রমাণ করে দেয়। এছাড়াও গ্রীষ্মা বলেছিল যে শ্যারন তাকে মারধর করেছিল, কিন্তু পুলিশের মেডিকেল রিপোর্টে গ্রীষ্মার সঙ্গে কোনো ধরনের জোর জবরদস্তি বা মারধরের কোনো প্রমাণ পাওয়া যায় না। অন্যদিকে পুলিশের তরফ থেকে জমা করা সব প্রমাণ এবং সাক্ষী আদালতে গ্রীষ্মাকে দোষী প্রমাণ করে। 3 জানুয়ারি 2025 এই মামলার শুনানি শেষ হয়ে যায়। আদালত দ্বারা গ্রীষ্মাকে সেকশন 364, সেকশন 328, সেকশন 302 এবং সেকশন 203 এর অধীনে দোষী সাব্যস্ত করা হয়।
প্রমাণ লোপাট করে গ্রীষ্মাকে সাহায্য করার জন্য তার কাকাকে ৩ বছরের সাজা শোনানো হয়। অন্যদিকে গ্রীষ্মার মা সিন্ধুকে প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়। ২০ নভেম্বর ২০২৫ এই মামলায় আদালত দ্বারা দোষীদের বিরুদ্ধে সাজার ঘোষণা করা হয়। এর অধীনে গ্রীষ্মাকে শ্যারনকে হত্যা করার জন্য ৩০২ এর অধীনে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়াও ২ লাখ টাকার জরিমানা করা হয়। ২৬ বছর বয়সে আদালত দ্বারা মৃত্যুদণ্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই গ্রীষ্মা কেরালার ইতিহাসে সবচেয়ে কম বয়সে মৃত্যুদণ্ড পাওয়া মহিলাও হয়ে যায়। এই রায়ের বিরুদ্ধে গ্রীষ্মার কাকা এবং গ্রীষ্মা নিজে হাইকোর্টে আবেদন করে, যেখানে এই মামলার শুনানি ফেব্রুয়ারি ২০২৫ শুরু হয়েছিল এবং এখনও মামলাটি হাইকোর্টে চলছে। বন্ধুরা, এই তো সময়ই বলবে যে উচ্চ আদালত দ্বারা গ্রীষ্মাকে কী সাজা দেওয়া হয়। যদি আপনাকে সুযোগ দেওয়া হয় তাহলে আপনি গ্রীষ্মাকে কী সাজা দেবেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনার আমাদের পরিশ্রম পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করার পাশাপাশি শেয়ারও করুন। যদি আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনও টিপে দিন। অপরাধ জগতের সঙ্গে জড়িত এমন গল্পের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।